2018 সালের যে সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের সময় আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। সেই সময় 2 মাস কারাগারে আমাকে বন্দী করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে আমরা আবারও বের হয়ে দুঃখিত 2018 সালের সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে আমাদের অগ্রযাত্রা এবং 18 থেকে 24 গণ অধিকার পরিষদের ভূমিকা আপনারা সকলে জানেন। 18 থেকে 24 সাল পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি এবং সেই লড়াই করতে গিয়ে আমরা অসংখ্যবার হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু আমরা থেমে যাইনি। থেমে যাওয়ার ইতিহাস গণ অধিকার পরিষদের নাই। ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয়ভাবে যে দলটি লড়াই করেছে, সেই দলটির নাম গণ অধিকার পরিষদ। আপনারা জানেন আমাদের উপরে ডাকসুতে হামলা করা হয়েছিল এবং সেখানে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমাদেরকে থামানো যায়নি। সেই সময় বলা হয়েছিল আমরা কেন ভারতের বিরোধিতা করি। তাহলে আপনারা বলেন, যারা এখানে আসা দরকার আছে, দুঃখিত, সেই সময় আমাদেরকে বলা হয়েছিল আমরা কেন ভারতের বিরোধিতা করি। আমরা কি কখনোই আসলে ভারতের জনগোষ্ঠীর বিরোধিতা করেছি? আমরা কখনো ভারতের জনগণের বিরোধিতা করি নাই, কিন্তু যারা ভারতে বসে, যারা নাটায় ঘোরায়, যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে হস্তক্ষেপ করে, যারা বাংলাদেশে কোন সরকার আসবে, কোন সরকার যাবে, এটি নিয়ে দিল্লি বসে সিদ্ধান্ত নেয়, তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো না? আমাদের সংগ্রাম দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে এবং এই আগ্রাসন আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ডাকসুতে আমাদের উপর হামলা করা হয়েছে। মোদী বিরোধী আন্দোলনে আপনারা জানেন আমাদের 64 জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল, রিমান্ডে নির্যাতন করা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশে যে আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন শুরু করেছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে রাজপথে বাংলাদেশে কোন দল নামে নাই। মোদী বাংলাদেশে আসবে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে। আমাদের কাছে মনে হলো যে দিল্লির কষায়, যার হাতে মুসলমান নিধনের রক্ত, এই কষায় বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আসবে, আমাদেরকে তো অবশ্যই প্রতিবাদ করা দরকার। কোন দল প্রতিবাদ করে নাই, তাই বলে কি আমরা চুপ থাকবো? আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে জেল, জুলুম, হামলা, মামলা, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে। অর্থাৎ এই আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সাহসী করে তোলা, বাংলাদেশের মানুষকে প্রতিবাদী করে তোলা, সেই কাজটি করেছে ছাত্র অধিকার পরিষদ। এই ঝিনাইদহ জেলাতে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই মূল নেতৃত্বের জায়গায় ছিল ছাত্র অধিকার পরিষদ। এখন হয়তো অনেকে আপনারা দেখেছেন যে যখন এরশাদ ক্ষমতায় ছিল, তখন অনেক ছাত্রনেতা বিক্রি হয়ে যায়, তখন অনেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী হয়ে যায়। অর্থাৎ ক্ষমতার লোভ খুব কম মানুষই সামলাতে পারে। আপনি খোঁজ দেখেন 64 জেলায় যারা নেতৃত্ব দিয়েছে, তার মধ্যে ছাত্র অধিকার পরিষদ কয়জন? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিয়েছে, তার মধ্যে ছাত্র অধিকার পরিষদ কয়জন? অর্থাৎ ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব তৈরির কারখানা। ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে অন্যতম ভূমিকা রেখেছে। আমি বলবো না যে সবাই ছাত্র অধিকার পরিষদ, কিন্তু সেখানে ছাত্র অধিকার পরিষদের অগ্রগণ্য ভূমিকা ছিল। আমার পাশে যে মামুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক
বিহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ঘোড়াইরা এখন যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, এই তিনজনই কিন্তু ছাত্রলীগের পরিষদের। এছাড়া মাহিন তিনিও ছাত্রলীগের পরিষদের, অর্থাৎ ছাত্রলীগের পরিষদ তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করে আজকে এই নেতৃত্ব দিয়েছে। আজকে গণ অভ্যুত্থান রচিত হয়েছে, এই গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার গণ অধিকার পরিষদ। আপনারা দেখেছেন এই গণ অভ্যুত্থান রচনা করতে গিয়ে আমাদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক নূর তিনি জেল খেটেছেন, রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। 10 দিন তিনি রিমান্ডে থাকার পরে যখন তাকে কোর্টে তোলা হয় তখন তিনি বলেছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। সারা বাংলাদেশ থেকে, প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে, প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা উপজেলা থেকে আপনারা 10% ধাক্কা দিয়েছেন এবং হাসিনার পতন নিশ্চিত করেছেন। যে সময় সবকিছু ঝিমিয়ে গিয়েছিল, রাজপথে আন্দোলন নয়, কেউ কথা বলে না, নেতারা আত্মগোপনে, সেই সময় কারাগারে থাকা অবস্থায়, পুলিশের হাতে থাকা অবস্থায় যে নেতা এই ধরনের সাহসী বক্তব্য দিতে পারে, সেই নেতার দল গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদের এই গণ অভ্যুত্থানে ভূমিকা সম্পর্কে নতুন করে আমার বলার কিছু নাই, আপনারা সকলেই জানেন। আমাকে হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমার বাসা তো ঝিনাইদহ, এটা অনেকে জানে না। অনেকে আমার ফেসবুক পেজে কমেন্ট করেন যে আমি যখন গতকাল পোস্ট দিয়েছি আমি ঝিনাইদহ আসছি, অনেকে কমেন্ট করছেন ভাই আপনার বাসা কি ঝিনাইদহ। অর্থাৎ কখনোই ঝিনাইদহতে এসে আধিপত্য বিস্তার করা, নেতা হওয়ার খায়েশ, এমপি হওয়ার খায়েশ, এগুলো আমরা দেখাইনি। আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না, আমরা এমপি মন্ত্রী বানানোর রাজনীতি করি। সুতরাং এই ঝিনাইদহতে আমি দেখতে পাচ্ছি যে কতিপয় নেতা আমাকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করছে, নানান ধরনের বক্তব্য দিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হুইজ রাশেদ খান আগে জানেন, তারপর সমালোচনা করেন। আমাদের ভূমিকা সম্পর্কে জানেন, এরপরে সমালোচনা করেন। আর আপনার ভূমিকা সম্পর্কে মানুষ জানে, সমালোচনা করবেন না। আমরা একসাথে আন্দোলন করেছি, হাতে হাত থেকে লড়াই করেছি, হাসিনার পতন ঘটিয়েছি। এখন যদি শুধুমাত্র এমপি হওয়ার জন্য একে অপরের বিরুদ্ধে লাগি, তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। এখন একে অপরের বিরুদ্ধে সমালোচনা করার সময় না, এখন কুটনামি নোংরামি করার সময় না, এখন সময় রাষ্ট্র সংস্কারে। এই রাষ্ট্রের সংস্কার হলে যে এমপি হবে, মন্ত্রী হবে, তাদেরকে মানুষ শ্রদ্ধার আগে ভালোবাসবে। কিন্তু রাষ্ট্রীয় সংস্কারের আগে যদি এমপি হওয়ার লড়াই শুরু হয়ে যায়, তাহলে মানুষ মুখে থুতু দিবে। কারণ কি? কারণ মানুষ এখন নির্বাচনের ডামাডোল, সেই গল্প, সেই মাইকিং শুনতে চায় না। মানুষ এখন শুনতে চায় পরিবর্তনের গল্প। কারা পরিবর্তন করতে চায়, কারা দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায়, মানুষ তাদের কথা শুনতে চায়। আমি এলাকায় এসে সাধারণ মানুষের কাছে গিয়েছি, সেখানে তাদের কাছ থেকে সুখ দুঃখের কথাগুলো শুনেছি। অনেক সাংবাদিক ভাইরা এই ঝিনাইদহে আছেন, অনেক কথা লিখতে পারেন না, বলতে পারেন না। আওয়ামী লীগের আমলে যে ভয় ছিল, আমার ঝিনাইদহের সাংবাদিক ভাইরা এখন সেই ভয় পাচ্ছে। কিসের ভয়? এখানে আপনারা আছেন, আমাকে বলেন কিসের ভয়? আপনাদের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব, ভয় পাবেন না। আপনারা দেখেন এই ঝিনাইদহে যা হচ্ছে সবকিছু তুলে ধরেন। যদি আপনার নামে মামলা দেয়, আপনাকে ভয় দেখায়, কেউ আপনার পাশে না থাকলে রাশেদ খান আপনার পাশে থাকবে। ভয় পাওয়ার কিছু নাই, জীবন দেওয়া নেওয়ার মালিক আল্লাহ। সুতরাং যদি ভয়কে দুর্নীতির সংবাদ, লুটপাটের সংবাদ, চাঁদাবাজির সংবাদ এগুলো যদি চেপে রাখে, তাহলে এই অভ্যুত্থান হয়ে কি হলো? খামাখা 2000 মানুষের জীবন গেল। আমরা শুধুমাত্র ক্ষমতার পালা বদলের জন্য এই অভ্যুত্থান রচনা করি নাই, আমরা অভ্যুত্থান রচনা করেছি নতুন একটি বাংলাদেশ গঠন করার জন্য। সেই বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে হবে বিএনপিকে, সেই বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে হবে গণ অধিকার পরিষদকে, সেই বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে হবে জামাত ইসলামকে, সেই বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ
যত ইসলামিক দল আছে, বাম প্রগতিশীল দল আছে, তাদেরকে যেভাবে হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমাদের ঐক্যবদ্ধ শক্তি এটাকে নষ্ট করার একটি পায়তারা চলছে। কারা করছে? যারা করছে তারা আওয়ামী লীগের প্রেতাত্মা। সুতরাং ওই প্রেতাত্মাদের ফাঁদে আমাদের পা দেওয়া চলবে না। ওই প্রেতাত্মা আজকে ঝিনাইদহে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ঝিনাইদহের বড় বড় নেতাদের মামলা হয়নি, যারা কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তাদের নামে মামলা হয়েছে। যারা ভিন্ন মতের রাজনীতি করলেন, দমন পীড়ন নির্যাতনের শিকার হলেন, যারা দুঃখের শিকার হলেন, তারা যদি এখন মামলাগুলো না দেন, মামলাকে আমি দিব। আমাকে 2019 সালে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, যারা নিয়ে গেছিল তারা এখন পালিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার না? অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার। ঠিক একইভাবে যারা নিরীহ আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে যদি হয়রানিমূলক মামলা করা হয়, সেটা কি ঠিক হবে? এই ঝিনাইদহে মামলাবাজি চলবে না, স্পষ্ট কথা। এই ঝিনাইদহে দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, লুটপাট চলবে না, অন্যের হক মারা চলবে না, টার্মিনালে কোনো চাঁদাবাজি চলবে না। যারা বাস চালক, যারা শ্রমিক রয়েছেন, তাদেরকে বলবো, কোন নেতাকে, কোন ব্যক্তিকে সে যে হোক না কেন, তাকে চাঁদা দিবেন না। এই হাটে কোন চাঁদাবাজি চলবে না, কেউ কাউকে চাঁদা দিবেন না। দোকান মালিক সমিতি এবং যারা দোকানদার ভাই রয়েছেন, আপনারা কেউ চাঁদা দিবেন না। যদি কেউ চাঁদা চায়, আমার কাছে তথ্য দিবেন। সাংবাদিক ভাইরা আছে, তাদেরকে জানাবেন, প্রেস রিলিজ করবেন। ভয় কিসে? এই জীবনটা আল্লাহ দিয়েছে, সত্য কথা আমরা বলেই যাচ্ছি। এখন আমাদের সত্যের পক্ষে যে লড়াই, এই লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমার নিজের জেলা ঝিনাইদহ, এই ঝিনাইদহের প্রতি আমার দায়িত্ব নাই? আপনারা সামনে যারা রয়েছেন, আপনাদের সামনে আমি বড় হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। কেউ বলতে পারবে না দুর্নীতি করছে, অন্যায় করছে? কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্যান্টিন থেকে আমি খাওয়া খাইনি। একজন যদি বলতে পারে রাশেদ খান দুর্নীতিবাজ, আমাদের কাছ থেকে 100 টাকা নিয়ে চাঁদাবাজি করেছে, 500 টাকা নিয়েছে, 1 লাখ টাকা নিয়েছে, তাহলে রাজনীতির মায়ের বাপ, রাজনীতি ছেড়ে দিব। দুর্নীতি করার জন্য রাজনীতি করি না, টাকা কামানোর জন্য রাজনীতি করি না। আমি একজন শ্রমিকের সন্তান। আমার সামনে যারা আছেন, আপনারাও শ্রমিক, আপনারা খেটে খাওয়া মানুষ, আপনাদের প্রতিনিধি আমি। আপনারা কথা বলতে পারেন না, সেই কথাগুলো আমি বলি। সুতরাং আপনাদেরকে বলবো, আমার পাশে থাকুন, আমাদের হাতকে শক্তিশালী করুন, গণঅধিকার পরিষদকে সমর্থন দিন। আমরা যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, তাদেরকে সমর্থন দিন, যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ নির্মাণ করতে পারি। ঝিনাইদহের মানুষকে বলবো, ভয় পাবেন না, রুখে দাঁড়িয়েছেন আওয়ামী প্রেতাত্মা যারা আপনাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে বিদায় ঘটিয়েছে। এখন ভয় পাওয়ার সময় না, এখন লড়াই করার সময়। ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সংস্কার হবে, যতক্ষণ না পর্যন্ত জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যতক্ষণ না পর্যন্ত দুর্নীতি নির্মূল হবে, যতক্ষণ দুর্নীতি বন্ধ হবে, ঘুষ বিয়োগ বাণিজ্য বন্ধ হবে, এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। লড়াই কিন্তু এখন যদি আমরা বন্ধ করে দিই, তাহলে কিন্তু যে লাভ সেই কদু, আবারও ফিরে আসবে আওয়ামী লীগ। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, যে লাভ সেই কদু, আবারও ফিরে আসবে আওয়ামী লীগ। আপনারা কি চান আওয়ামী লীগ ফিরে আসুন? আপনারা কি চান? কেউ চায় না আওয়ামী লীগ ফিরে আসুন। আওয়ামী লীগ সাধারণ কর্মী, নিরীহ সমর্থক, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। তাদেরকে বলবো যে আপনারা যেভাবে সাধারণ ছিলেন, সাধারণ হিসেবে থাকেন। আপনাদেরকে কেউ হয়রানি করবে না, মামলা বাণিজ্য করবে না। আপনাদেরকে হয়রানি করলে আপনারা আমাদেরকে জানাবেন। কিন্তু যারা একদিন এই ঝিনাইদহতে ত্রাস চালিয়েছে, সন্ত্রাসী করেছে, সাধারণ মানুষকে জিম্মি করেছে, চাঁদাবাজি করেছে, তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে, তাদের মামলা হতে হবে। সরকারকে বলবো, এই ঝিনাইদহতে যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তাদেরকে আপনারা গ্রেফতার করুন। তারা এখন ঝিনাইদহ আছে না পালিয়েছে? পালিয়েছে। আচ্ছা, তো খুঁজে বের করুন কোথায় পালিয়েছে। সরকার আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদেরকে বলবো খুঁজে বের করুন। আমি সর্বশেষ ঝিনাইদহের যারা ডিসিএসপি রয়েছে, তাদের প্রতি আমার আহ্বান, এই যে টিসিবি সহ বিভিন্ন কার্ড, বিভিন্ন দুস্থ ভাতা, বৃদ্ধ ভাতা, আওয়ামী লীগের আমলে
এগুলো জালিয়াতি করে এই কার্ডগুলো করা হয়েছিল ধোয়া নামে। হ্যাঁ, আওয়ামী লীগের পরিবারের লোকজনকে বেশি দেওয়া হয়েছে। এগুলো আপনারা আরেকবার যাচাই বাছাই করেন। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, সেগুলোতে কোনো দলীয় নেতা সভাপতি সাধারণ সম্পাদক হতে পারবে না, কোন দলীয় নেতা হতে পারবে না। আওয়ামী লীগের আমলে মসজিদ কমিটির নেতা কে ছিল? সভাপতি কে ছিল? আওয়ামী লীগের নেতা। এখন যদি সেই দলীয় নেতা আবার মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতি হয়, তাহলে কি পরিবর্তন হলো? স্কুল, হাসপাতাল, কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কোন দলীয় নেতা সভাপতি সাধারণ সম্পাদক হতে পারবে না। নিরপেক্ষ এবং যাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে ইংরেজের ব্যক্তিদেরকে সেখানকার সভাপতি সাধারণ সম্পাদক বানাবে। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতারা কলেজের সভাপতি, স্কুলের সভাপতি, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, হাসপাতালের সভাপতি। এখন যদি দলীয় নেতারা সভাপতি সাধারণ সম্পাদক হয়, তাহলে পরিবর্তন হইল? কোনো পরিবর্তন হইল না। আমরা রাজনীতি করি, আমরা দল করি, আমাদের সুযোগ আছে এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, অন্য কাজ করার, জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হইতে হবে। কেন হইতে হবে? ওইখানে লাভটা কি? লাভটা নিয়োগ দেওয়া। তাহলে কি নিয়োগ করার জন্য সভাপতি হচ্ছেন? এগুলো সারা বাংলাদেশের চরিত্র, এগুলো বন্ধ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা ঝিনাইদহ রয়েছে, আমার সাথে কথা হয়, অনেক অভিযোগ করেছে। আমাদের এই সদর হাসপাতাল, সেখানে ডাক্তার প্রয়োজন 60 জন, আছে কয়জন? 40 জন। নার্স প্রয়োজন 100 জন, আছে কয়জন? 60 জন। আমাদের সেখানকার লিফট নষ্ট, সেখানে উন্নত মানের যে পরীক্ষা নিরীক্ষা করাতে হবে সেই সেবাগুলো সেখানে নাই। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে, এখন পর্যন্ত নাকি সাড়া পাইনি। আমি আজকে এখানে টেলিভিশন ক্যামেরা রয়েছে, সাংবাদিক ভাই রয়েছেন, আমি বলবো আপনারা এই সংবাদ প্রচার করুন। ঝিনাইদহে হাসপাতালের যে দুর্দশা সেটি বন্ধ করতে হবে। অনতিবিলম্বে ঝিনাইদহে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে। যে ডাক্তার সংকট, নার্স সংকট, সেই সংকট অবশ্যই মেটাতে হবে, সমাধান করতে হবে। লিফটের সমস্যা রয়েছে, সেই সমাধান করতে হবে। আমার জায়গা থেকে আমি সরকারের সাথে বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ঝিনাইদহের মানুষ ঠিক মতো চিকিৎসা পায় না, ঝিনাইদহে কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই ঝিনাইদহকে আমাদের শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। এই ঝিনাইদহকে বেকারত্ব দূর করতে হবে এবং একই সাথে আমাদের বেকার ভাইয়েরা অনেক সময় বিপথে যায়, চাঁদাবাজি, লুটপাটের পথ তারা বেছে নেয়। ভালো মানুষের শরণাপন্ন না হয়ে খারাপ মানুষের শরণাপন্ন হওয়ার কারণে অনেক ভালো ছিল খারাপ হয়ে যায়। সুতরাং বলবো, ভালো মানুষের সাথে থাকুন, যারা ভালো কথা বলে, ভালো চর্চা করে, ন্যায়ের কথা থাকে, সত্যের কথা থাকে, তাদের পাশে থাকুন। ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সত্য ন্যায়ের পথে রয়েছে। আমি আপনাদেরকে বলবো তাদের পাশে থাকুন। এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এই যে পাসপোর্ট অফিস, ডিসি অফিস এবং ভূমি অফিস, সেখানেও নাকি বিভিন্ন ভাবে জালিয়াতি হয়, লুটপাট হয়, চাঁদাবাজি হয়। এগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যে সকল সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকে শিক্ষার্থীরা, আমি তাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন। প্রত্যেকটা অফিসে তদারকি করার জন্য 5 সদস্যের একটি টিম গঠন করে দেন। সদর হাসপাতালের সমস্যা, সেই সমস্যা সমাধান করার জন্য আপনারা 5 জন শিক্ষার্থী দায়িত্ব নেন। এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, সেখানে তদারকি করার জন্য 5 জনকে দায়িত্ব দিয়ে দেন। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদেরকে তদারকি করতে হবে। একমাত্র জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গাটা হলো শিক্ষার্থীরা। পরিবর্তন করতে হবে, শিক্ষার্থীদের করতে হবে। শিক্ষার্থীদের বাইরে পরিবর্তন হয় না। এই যে আমরা রাজনৈতিক দলগুলো 15 বছর আমরা সংগ্রাম করেছি, আমরা কিন্তু পরিবর্তন করতে পারি না। আমরা সবসময় বলেছিলাম এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করতে হবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করতে হবে। শিক্ষার্থীরা যদি আন্দোলন করে, হাসিনার কত নয়টুর ব্যাপার। শিক্ষার্থীরা নেমেছে, সাধারণ মানুষ নেমেছে, রাজনৈতিক দলগুলো নেমেছে, আইনজীবীরা নেমেছে, হাসিনা পালিয়ে গেছে ভারতে। তারাই কিন্তু পালায়নি।
এখন দেখেন ওই ভারতে বসে হাসিনা ষড়যন্ত্র করছে। কি করছে? অডিও ফাঁসের নাটক করছে। 2 দিন পর পর অডিও ফাঁস। আমি বাংলাদেশ সরকারকে বলবো, আপনি আইন করুন, নির্দেশনা দিন, কোন গণমাধ্যমে, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলে হাসিনার কোন বক্তব্য প্রচার করা যাবে না। হাসিনা তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য অডিও ফাঁসের নাটক করছে। কোন গণমাধ্যমে আপনারা এগুলো প্রচার করবেন না। আওয়ামী লীগ পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, হাসিনার দর্শকরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। তাদের ব্যাপারে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে। এবং একই সাথে সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরকে নিয়ে নানা ধরনের খেলা হচ্ছে। দেখেন এই ঝিনাইদহে অসংখ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে কিছু, তাদের উপর হামলা হয়েছে। অথচ ভারতের মিডিয়াগুলো প্রচার করছে এদেশের সংখ্যালঘুরা ভালো নাই, এদেশের সংখ্যালঘুদেরকে হত্যা করা হচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না, মন্দিরে হামলা করা হচ্ছে। কোন মন্দিরে ঝিনাইদহে হামলা হয়েছে? আমার তো অসংখ্য বন্ধু হিন্দু, আজকে অনেক হিন্দুদের সাথে সাক্ষাৎ হয়েছে। সন্ধ্যার হিন্দুদের একটা অনুষ্ঠান আছে, সেখানে যাওয়ার কথা, আমি সেখানে যাবো। কারণ ছোটবেলায় বেড়ে উঠেছি, আমার যারা বেস্ট ফ্রেন্ড ছিল 2-3 জন, তারা প্রত্যেকে হিন্দুদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই। আমরা সবার আগে বাংলাদেশি, আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আমরা এই বাংলাদেশের মানুষ, আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। আমরা মিলেমিশে বাংলাদেশে বসবাস করছি। কিন্তু ওই বিজেপি সরকার, ওই শুভেন্দু অধিকারী, তিনি কি করছেন? তিনি বলছেন বাংলাদেশের হিন্দুরা ভালো নাই, বাংলাদেশের হিন্দুদের হত্যা করা হচ্ছে। আমরা হিন্দুদেরকে হত্যা করছি নাকি আমার একজন মুসলমান ভাই, একজন আইনজীবীকে স্কুল সদস্যরা কুপিয়ে জয় করে হত্যা করেছে? আমরা এর প্রতিবাদে কোন হিন্দু দলকে হামলা হয়েছে? কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে? হয় নাই। শুধুমাত্র যারা সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এটি একটি ফাঁদ ছিল। এই ফাঁদ ভারত সরকার করেছিল। তারা মনে করেছিল একজন মুসলমান আইনজীবীকে হত্যা করা হবে, এটি পরিকল্পনা, এবং ভারতীয়রা এই পরিকল্পনা করেছিল যে একজন মুসলমানকে হত্যা করা হবে এবং এর প্রতিবাদে একসঙ্গে হিন্দুকে হত্যা করবে মুসলমানরা। এরপরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিবে, বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে, ভারত সেনাবাহিনী থাকবে এবং বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য বানাবে। সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো, ধর্মীয় নেতারা তারা বক্তব্য দিয়েছে, বিবৃতি দিয়েছে, এই খাবে এই উস্কানিতে পা দেওয়া যাবে না, আমরা হিন্দুদেরকে রক্ষা করব। এরপর দেখেন যে হিন্দুদের নিরাপত্তা সরকার আরো বাড়িয়েছে, মন্দিরে মন্দিরে পুলিশ বসিয়েছে, সেনাবাহিনী বসিয়েছে। আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই, ভারতের সাথে আমরা কোনো যুদ্ধ করবো না। ভারত যে হিংস্রতা চালাচ্ছে, ভারত যে ষড়যন্ত্র করছে, সেটি আমরা সবাই মিলে মোকাবিলা করবো। আমরা সবাই ছিলাম, ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের জনগণের কাছে পরাজিত হয়েছে। ষড়যন্ত্র করে হাসিনা টিকতে পারে নাই, ভারত বাংলাদেশের সাথে ষড়যন্ত্র করে টিকতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশের মানুষ এদেশে ভালো রয়েছে, ভালোভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করতে চায়। সুতরাং ওই ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্রের ফাঁদে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা করবেন না। শেখ হাসিনার ফাঁদে পড়লে, রাস্তায় নামলে কারণ কিন্তু রক্ষা হবে না। পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, যৌথ বাহিনী রয়েছে, আপনাদেরকে গ্রেফতার করবে। সুতরাং হাসিনার ভালোবাসায় শিক্ষিত হবেন না। হাসিনা আপনাদেরকে ভালোবাসে না, আপনাদেরকে ভালোবাসে হাসিনা পালাবে না। সুতরাং তার প্রতি কিসের মমতা, কিসের ভালোবাসা? আওয়ামী লীগ একটি খুনি দল, একটি মাফিয়া দল। এই নামটি এখন পচে গিয়েছে। এই নামটি ব্যবহার করার পুনরাবৃত্তি বাংলাদেশে চলবে না। এই ঝিনাইদহে এক গুঞ্জন রয়েছে, আওয়ামী লীগের নেতারা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেবে। আমি স্পষ্টভাবে বলি, আওয়ামী লীগের কোন নেতা আগামীতে দামি মামি স্বতন্ত্র কোন নামে ঝিনাইদহে ইলেকশন করতে পারবে না। সারা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ দামি মামি স্বতন্ত্র কোন নামে অংশ নিতে পারবে না। বিচারের আগে আওয়ামী লীগের নেতাদেরকে ইলেকশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। যদি সরকার বলে সুযোগ দিবে, আমরা 1 লাখ নেতাকর্মীকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদ ওই নির্বাচন কমিশন প্রয়োজনে ঘেরাও করবে। রাজধানী মানবো।
2000 মানুষ শহীদ হয়েছে, আর বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে আনলে সব মাফ করে দিবেন। আমরা কি ঝুলছা? আমরা কি আগুন ছুঁড়বো? মোটেও না। আমরা প্রতিবাদ করবো, প্রতিরোধ করবো। বাংলার মাটিতে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে সতর্ক সচ্চার থাকতে হবে। আওয়ামী লীগের সাধারণ কর্মী, জাতীয় পার্টির সাধারণ কর্মীরা যদি রাজনীতি করতে চায়, তাদেরকে আমি আহ্বান করবো, নতুন একটি দল খোলেন, নতুন একটি দলের ঘোষণা দেন, সেই দলের নিবন্ধন নেন, এরপরে আপনারা ইলেকশন করেন, আমাদের কোনো বাধার আপত্তি নাই। কিন্তু যারা 14 সালে দামি ইলেকশন করেছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, 18 সালে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, দামি ইলেকশন করেছে, ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে প্রতারণা করছে, 34 সালে যারা স্বতন্ত্র দামি মামি নামে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে, ওই স্বতন্ত্র দামি মামি আওয়ামী লীগ কোন লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকারকে বলবো, আওয়ামী লীগের দুর্নীতিবাজদেরকে ধরতেন না কেন? শেখ হাসিনার কত দুর্নীতি, শেখ হাসিনার ছেলের দুর্নীতি, বোনের দুর্নীতি, 14 গোষ্ঠীর দুর্নীতি, এখন পর্যন্ত শেখ পরিবারে একজন তো ধরেন না কেন? মীমাংসা করছে, সব মিটমাট হয়ে গেছে। শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে কোন বোঝাপড়া সরকারে হলে সেটি আমরা মানব না। শেখ হাসিনাকে বাংলার মাটিতে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার বিচার যদি আপনারা না করেন, বাংলাদেশের জনগণ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে মাফ করবে না। মাফ করবে? মাফ করবে না। এবং আওয়ামী লীগকে জাতীয় পার্টি অবশ্যই গণহত্যার দায়ে এবং একই সাথে বাংলাদেশের গণহত্যা এবং একই সাথে গণতন্ত্র ধ্বংসের দায়ে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দায়ে, বাংলাদেশের জনগণকে গুম নির্যাতন নিপীড়ন করার দায়ে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আপনারা কি চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক? জনগণের নিষিদ্ধ করা হোক? আপনারা কি চান জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারুক? আমরা কেউ চাই না জাতীয় পার্টি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক। এবং একই সাথে সর্বশেষ বলবো, অনেক নেতা আছে আওয়ামী লীগের, টাকা দিয়ে ভোট কিনেছে, 1 কেজি 2 কেজি মাংস দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, টাকার কাছে বিক্রি হবে? 1000 টাকা দিলে আর আপনার ভোটটা একজন সন্ত্রাসীকে দিয়ে দিবে? আপনাকে 2 কেজি মাংস দিবে আর আপনি বিক্রি হয়ে যাবেন? আপনার বিবেক কি এত দুর্বল? আপনার বিবেক কি এত সস্তা যে মাংস খাবে আর 1000 টাকা দিয়ে আপনি বিক্রি হয়ে যাবেন? বাংলাদেশে আগামীতে ভোট কেনাবেচা চলবে না, ঝিনাইদহে আগামীতে ভোট কেনাবেচা চলবে না ইনশাআল্লাহ। সেজন্য আমাদের সকলকে সতর্ক এবং সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা ঝিনাইদহে গিয়ে সত্যকে তুলে ধরুন। দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, লুটপাট যারা করছে সেগুলো আপনারা তুলে ধরুন। আমরা চাঁদাবাজদেরকে ক্ষমতায় বসানোর জন্য, লুটপাটকারীকে ক্ষমতায় বসানোর জন্য অভ্যুত্থান করি না। আমরা অভ্যুত্থান করেছি এদেশের জনগণকে রক্ষা করার জন্য। সর্বশেষ বক্তব্য সেটি হলো, 2টা চিঠি দেওয়া হয়েছিল, পটুয়াখালীতে একটা, ঝিনাইদহে একটা। এগুলো বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার অত্যন্ত ইতিবাচক একটা চিন্তা, 2টা চিঠি দেওয়া হয়েছিল অত্যন্ত ইতিবাচক চিন্তার জায়গা থেকে। ঝিনাইদহের বিএনপি নেতাকর্মীকে বলা হয়েছে রাশেদ খানকে সহযোগিতা করার জন্য। দুর্ভাগ্যের সাথে বলতে হয়, যারা ঝিনাইদহের বিএনপি নেতৃত্ব দিচ্ছে তারা সেই চিঠি মানছে না। অর্থাৎ জনাব তারেক রহমান তিনি ইতিবাচক চিন্তার জায়গা থেকে চিঠি দিলেন, তার কথা, তার কমান্ড অনেক নেতা মানছে না। আপনারা আপনাদের নেতার কমান্ড যদি না মানেন, তাহলে কার কমান্ড মানবেন? আপনারাই বলেন। বরং বিভিন্ন জায়গায় কি বলা হচ্ছে, যে কোনো সমস্যাকে যদি নমিনেশন দেওয়া হয়, এই করা হয়, সেই করা হয়, আমরা মানবো না। নানান কথাবার্তা বলা হচ্ছে আমার কানে। অনেকে বলেন, আবার অনেক বিএনপি নেতা আছে আমাকে ভালোবাসেন, আমার সাথে গিয়ে দেখা করেন, আমাকে এলাকায় আসলে বিভিন্ন ভাবে আমার সাথে কথা বলেন, সাক্ষাৎ করেন, এবং যারা কথা বলেন, সাক্ষাৎ করেন, তাদের নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে। বিএনপির হাইকমান্ড যেখানে ইতিবাচক চিন্তার জায়গা থেকে চিঠি দিল, সেখানে আপনারা সহযোগিতা না করে একটু অসহযোগিতা শুরু করেছেন। আমার অন্য আরেকটি অডিটোরিয়ামে প্রোগ্রাম করার কথা ছিল, সেটি পাওয়া যায়নি।
আমি দেখবো কেন পাওয়া যায়নি। আমি আজকে প্রোগ্রামটা করার পরে খোঁজ নিব, আমি চাইনি যে আমি খোঁজ নিতে কোনো ঝামেলা হবে, আমি চাইনি। কিন্তু এই অসহযোগিতা যারা করছে অলিগেরিয়া পর্যন্ত যাতে রাশেদ খানকে না দেয় সেই চেষ্টাও কিন্তু ধীরে ধীরে চলছে। এই কথাগুলো কেন বলছি? কারণ তীব্র ক্ষোভ। আজকে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন জৈবন সব দিয়ে দিলাম মানুষের অধিকার আদায় করতে গিয়ে, আর নিজের জায়গায় এসে নানান ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, নানান জায়গায় কটূক্তি করা হচ্ছে। হ্যাঁ, যে ছোট বাচ্চা এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, ধিক্কার জানাই। আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের ভূমিকা আপনাকে জানতে হবে, আমাদের সম্পর্কে জানতে হবে যে এই ছোট বয়সে কি করে ফেলিয়েছি, হাসিনার কপাল ঘটিয়ে দিয়েছি। ছোট বলে অবমূল্যায়ন করবেন না। এই ছোটরা মাঝে মধ্যে এমন চমক দেখায় যা বড়রাও পারে না। মাঝে মধ্যে দেখেন না, লেখা থাকে যে ছোট বলে ধাক্কা দিবেন না, গাড়ির পিছনে থাকে না। তো বলবো, মাঝে মাঝে ছোট বয়সে এমন ধাক্কা দেয়, উল্টিয়ে পাল্টিয়ে চিৎকার করা শুরু করবেন, চেঁচামেচি করা শুরু করবেন। সুতরাং লাফাইতে এসেন না, লাফালাফি কিন্তু আমরাও পারি। আমরা কারোর সাথে লাফালাফি করতে চাই না। আমরা চাই সৌহার্দ্যের রাজনীতি, আমরা চাই মানুষের মূল্যায়নের রাজনীতি। এই যে ঝিনাইদহ থেকে একজন ডাক্তার, তিনি সমস্যায় পড়েছিলেন, তাকে অন্য জায়গায় ট্রান্সফার দেওয়া হয়েছিল। সেই সমস্যার সমাধান রাশেদ খান করেছে। এবং এই ঝিনাইদহ থেকে যারা ঢাকায় যারা চিকিৎসা নিতে হাসপাতালে সিট পান না, আইসিইউ পান না, সেই সমস্যাটা আমি করার চেষ্টা করি। আপনারা খোঁজ দেখেন, সাম্প্রতিককালে যারা আমার কাছে গিয়েছে, আমি কাউকে খাইনি, আমি প্রত্যেককে সহযোগিতা করেছি। সাংবাদিক ভাইরা যারা সমস্যায় পড়েন, নানান ধরনের প্রবলেম ফেস করেন, আমাকে জানালে আমি সমাধান করার চেষ্টা করি। বাংলাদেশের শুধু ঝিনাইদহ না, বাংলাদেশের যারা এই সমস্যায় পড়ে, নানান ধরনের সমস্যা আমাকে জানালে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সমাধান করতে। আমার জায়গা ঝিনাইদহ, এই এলাকার মানুষ যদি সমস্যায় পড়ে আমাকে জানায়, আমি যদি সমাধান না করতে পারি তাহলে কি হবে? আমি সাধারণত চেষ্টা করি সমাধান করতে, এবং এই সমাধানের বিনিময়ে তার কাছ থেকে কখনো 1 টাকা নিয়েছি। এই তো বলতে পারবে, রাজনীতি মানে মানুষকে উপকার করা, রাজনীতি মানে নেতা হওয়া মানে উদার হওয়া, বড় মনের পরিচয় দেওয়া। সংকীর্ণ মানসিকতা পোষণ করে নেতা হওয়া যায় না, এমপি হওয়া যায় না। নেতা হতে পরিচয় লাগে, এই পরিচয় ধরে নাই, তাদেরকে বলবো রাজনীতি করার দরকার নাই। আরে ভাই, আপনি এমপি হতে সমস্যা কি? আমি এমপি না হতে পারি, আমরা তো ভাই ভাই একসাথে হাসিনার পতন ঘটিয়েছি। সুতরাং এখন এমপি হওয়ার জন্য আপনার ভাইকে আপনি মাইনাস করে সরিয়ে দিবেন, হোয়াট ইজ দিস? এগুলো এগুলো রাজনীতি, এই নোংরা রাজনীতি ঝিনাইদহতে চলবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, ঝিনাইদহতে সকল দলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের মধ্যে সমালোচনা, আলোচনা এগুলো করা যাবে না। একে অপরকে সহযোগিতা করতে হবে। গণঅধিকার বিষয়ক বিএনপি, জামাত, ইসলামী আন্দোলনকে এই ঝিনাইদহতে যে কোনো কাজে ইনশাআল্লাহ সহযোগিতা করবে। বাকিরা সহযোগিতা করবে কিনা সেটা আমি জানতে চাই। আমাকে ডাকেন, যে কোনো নেতার বাসায় ডাকেন, যে কোনো নেতার সাথে সাক্ষাৎ করতে বলেন। রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, ঝিনাইদহবাসীর স্বার্থে আমি নিজেকে বিসর্জন করতে প্রস্তুত রয়েছি। আপনারা যদি করতে বলবেন সেটি করতে প্রস্তুত রয়েছি। সংকীর্ণ মানসিকতা নিয়ে আমি রাজনীতি করতে আসি না। আপনাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য ঝিনাইদহতে রাজনীতি করতে এসেছি। ইনশাআল্লাহ গণঅধিকার পরিষদের নেতৃত্বে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে এবং জনগণের পাশে গণঅধিকার পরিষদ থাকবে। গণঅধিকার পরিষদ আগামী ভবিষ্যৎ, গণঅধিকার পরিষদ দেশের জনগণকে সাথে নিয়ে আগামী রাষ্ট্র নির্মাণ করতে চাই। কারোর সাথে আমাদের হিংসা নাই, বিদ্বেষ নাই। গণঅধিকার পরিষদের একজন যদি চালান করে লুটপাট করে আমাদেরকে জানাবেন, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। গণঅধিকার পরিষদ কাউকে অন্যায় করে অপরাধী কাউকে জায়গা দিবে না ইনশাআল্লাহ। গণঅধিকার পরিষদ সত্য ন্যায় করেছিল, সংগ্রামের করেছিল। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সংস্কার হবে ইনশাআল্লাহ আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। সর্বশেষ বলবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন, কারণ এই অভ্যুত্থানে তার ভূমিকা সম্পর্কে আমি জানি। তিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশে থাকতে পারেননি, এখন লন্ডনে বসবাস করছেন, কিন্তু যেভাবে বিএনপিকে তিনি পরিচালিত করছেন এটি অত্যন্ত প্রশংসা। এই অভ্যুত্থানে
জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সর্বোচ্চ ভূমিকা রেখেছে, সর্বশক্তি নিয়োগ করে কাজ করেছে। এই কথা জানেন না, আমি জানি, এই কারণে বলছি। কারণ যে 2018 সালে প্রশাসন আন্দোলন আমরা করছিলাম, আমরা বিএনপি নেতা স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে আমি এবং আমাদের সভাপতি তাকে বলেছিলাম, আপনি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেন, এই আন্দোলনকে কাজে লাগাতে হবে। আমরা রাজনৈতিক দলগুলো আমরা শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারছি না, সামাজিক আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে। জনাব তারেক রহমান সাহেব আমাদের কথা শুনেছিলেন, একসাথে গণঅভ্যুত্থান রচনা করেছি, তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ভূমিকা অনেক ছাত্ররা স্বীকার করে না, অনেকে বলতে চায় না, কিন্তু আমি আশিক খান এত সংকীর্ণ ঘটনা। আমি বলতে চাই, এই বিপ্লবে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমাদের সভাপতি ডাক্তার তার ভূমিকা আমি বললামই, তিনি ভূমিকা রেখেছেন, তিনি জেল খেটেছেন। আমি আশিক খান এই গণঅভ্যুত্থান সৃষ্টি করতে গিয়ে, রাজনীতিকরণ করতে গিয়ে আমার বাসায় দুবার অভিযান চালিয়েছে। আমার সন্তানকে এই সময় হাসপাতালে ভর্তি করা হয়, বাবা হিসেবে আমি সাথে যেতে পারি না। এরকম অসংখ্য সেক্রিফাইস আমাদেরকে করা লেগেছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনাদের এই সময় রয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ভাই এসেছিলেন। এখন কেউ কেউ বলছে নাসির নাকি আওয়ামী পরিবারের, আমি তার পরিবার সম্পর্কে কথা বলতে চাই না। নাসির ভাই এবং আমি নুরুল্লাহ আমরা একসাথে অভ্যুত্থানে কাজ করেছি। যে 7-8 মানুষ অভ্যুত্থানে কাজ করেছে, আমি তার একজন। আমি সাক্ষ্য দিচ্ছি যে এখানে জনাব তারেক রহমান সাহেব তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমাদের সভাপতি নুরুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর আমার সম্পর্কে বাকিদের কাছ থেকে জেনে নিলেন, একটা চিঠি দিয়েছে সহযোগিতা করার জন্য। এই চিঠিতে এমনি দেয় না, আমরা একে অপরকে রাজনীতিতে সহযোগিতা করি, সেই সহযোগিতা করার জন্য দেওয়া হয়েছে। আমি তো বললাম সহযোগিতা দলকে সহযোগিতা করবে। এই সহযোগিতাকে কেউ যদি পুঁজি করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করেন, সেটি নস্যাৎ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। একে অপরের সাথে শত্রুতা এগুলো সৃষ্টি করতে নাই। এখন আমাদের সময় 1 টাকা, সেই 1 টাকার আহ্বান জানাচ্ছি। এই ঝিনাইদহকে একটি আধুনিক জেলা হিসেবে আমাদের করতে হবে, পরিবর্তন করতে হবে, এবং এই ঝিনাইদহকে মানুষের একটি জেলা হিসেবে গড়ে তুলতে হবে। এখানে কিন্তু লুটপাট চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আপনারা যারা চাঁদাবাজি শিকার হচ্ছেন, লুটপাটের শিকার হচ্ছেন, হামলা মামলা মিথ্যাভাবে ভাইয়ের শিকার হচ্ছেন, আমাকে জানাবেন। আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের সাথে রয়েছি। আপনাদের যে কোনো কাজ ইনশাআল্লাহ সেখানে পাবেন, সেই প্রতিশ্রুতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান